আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এক ক্লাসে আমরা হচ্ছে কেমিস্ট্রি, হ্যাঁ? কেমিস্ট্রি বা রসায়ন আমরা হচ্ছে শেষ করব। কেমিস্ট্রি। সো আ কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রির জন্য আসলে খুব বেশি কিছু পড়তে হবে, ব্যাপারটা এমন না। বাট আমি বলে দিব, যতটুকু বলে দিব ইনশাআল্লাহ এতটুকু পড়লেই তোমার জন্য মোর দ্যান এনাফ। ঠিক আছে? সো আমরা খেয়াল করি, আমরা একটু দেখো, আমরা প্রতিটা চ্যাপ্টার থেকেই টুকটাক একটু পড়তে হবে আরকি, হ্যাঁ? সো দেখো এখানে ১ম যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার চ্যাপ্টারটা। এই ম্যাথটা যদিও এটা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারেও আছে, এটা আবার তোমার সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 তেও আছে। কেমিস্ট্রি ম্যাথ ঝামেলা, বুঝছো? কেমিস্ট্রি ম্যাথ তোমার বয়েল চার্লস থেকে আসলে ফিজিক্স নিয়ে নিবে। আবার তোমার এই ম্যাথটা আসলে চ্যাপ্টার 3 নিয়ে নিবে। মানে কেমিস্ট্রি ম্যাথ আসলে ঘুরে ফিরে ৫-৬টা। ওকে? আচ্ছা। বলছে কি ২৫০ সেন্টিমিটার কিউব 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ থেকে কত আয়তন ডেসিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করা যাবে। ঠিক আছে? এখন তোমাকে জানতে হবে ডেসিমোলার বলতে অ্যাকচুয়ালি কতটুকুকে বোঝায়, কত ঘনমাত্রাকে বোঝায়। সো আমরা এই জায়গাটা একটু খেয়াল করি। দেখো তোমার আ ১ মোলার সমান হচ্ছে 1 মোলার। সেমি মানে হচ্ছে 0.5, সেমি মানে অর্ধেক, ডেসি মানে হচ্ছে 0.1 মোলার, সেন্টি মানে 0.01 মোলার, মিলিমোলার মানে 0.001 মোলার। সো এটা একটু মুখস্থ রাখতে হবে। এটা একটু আমাদের মুখস্থ রাখতে হবে। এখান থেকে কিন্তু তোমার এমসিকিউ আসে, ডিরেক্ট এমসিকিউ কিন্তু আসতে পারে। আচ্ছা, এখন এই ম্যাথটা খেয়াল করো। তোমার এরকম সহজ ম্যাথই আসবে, একদম বাচ্চা টাইপের। বলছে যে ২৫০ সেন্টিমিটার কিউব, মানে একটা আয়তন দেওয়া আছে, একটা ঘনমাত্রা দেওয়া আছে। সো তুমি লেখো মূল আয়তন এত B1, মূল ঘনমাত্রা লেখো। তারপরে বলছে কত আয়তন, মানে সেকেন্ড আয়তনটা বের করতে হবে। তাহলে সেকেন্ড আয়তন বের করো B2, আর S2 হচ্ছে ডেসিমোলার বলা আছে 0.1। তাহলে এখান থেকে হিসাব করলে আলটিমেটলি তুমি একটা আনসার পেয়ে যাবা। ওকে? আচ্ছা, এরকম আরো SW দেওয়া আছে, তোমরা চাইলে নিজে করতে পারো। এই যে 2টা কোশ্চেন দেওয়া আছে, হ্যাঁ? 2টা কোশ্চেন দেওয়া আছে, তুমি চাইলে এখান থেকে নিজে করতে পারো। ঠিক আছে? আচ্ছা। সো আমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে এর বেশি আসলে তোমার আসার সুযোগ নেই আরকি। I don't think আসবে। আ বড়জোর যদি আসে আর তোমার রাইডার ধ্রুবক দিয়ে আসতে পারে, হ্যাঁ? রাইডার ধ্রুবক। রাইডার ধ্রুবক নিয়ে যদি কোনো এমসিকিউ অনুশীলনীতে পাও, সেটা জাস্ট একটু দেখে নিও। ওকে? রাইডার ধ্রুবক। যদি কোনো এমসিকিউ পাও সেটা একটু জাস্ট দেখে নিও। ওকে? রাইডার ধ্রুবক নিয়ে যদি কোনো এমসিকিউ পাও অনুশীলনীতে, সেটা দেখলেই হবে। সেকেন্ড, আমরা চলে আসি আমাদের গুণগত রসায়নে। এই ম্যাথটা আসার সম্ভাবনা নাই। এটা বেসিক্যালি ভার্সিটিতে আসে। বাট তারপরও আ আমার মনে হচ্ছে যে দেখা উচিত আরকি। যে বলছে যে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর ৪র্থ শক্তি স্তর থেকে ২য় শক্তি স্তরে আগত আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্য এবং তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। কোথা থেকে কোথায় আসছে? আমরা একটু খেয়াল করি। আমাদের ৪র্থ শক্তি স্তর থেকে ২য়তে আসছে। ওকে? ধরলাম আমরা এরকম ১, ২, ৩, ৪। তাহলে n = 4 থেকে আমাদের আসছে হচ্ছে n = 2 তে। ওকে? 2 তে আসছে। ওকে? 2 তে আসছে। 4 থেকে 2 তে আসছে। এখন আমাদের সূত্রে এই যে n1 এবং n2, আমরা সবসময় n1 ধরবো হচ্ছে যে কোথায় আসছে। হুম? n1 ধরবো হচ্ছে কোথায় আসছে, n2 ধরবো হচ্ছে কোথা থেকে আসছে। অথবা আরো সহজ করে তুমি ধরতে পারো n1 = ছোট মান, n2 = বড় মান। তারপরে মানটা বসায় দাও, বসায় দিলে তুমি এখান থেকে একটা আনসার পাবা। ঠিক আছে? তখন এখান থেকে একটা আনসার পাবা। আর তরঙ্গ সংখ্যা বের করার সূত্র হচ্ছে কি, যে তরঙ্গ সংখ্যা ইকুয়াল টু 1/λ। তখন এই ল্যামডা এর মানটা বসায় দিলে একটা আনসার এখান থেকে পেয়ে যাবা। ওকে? আচ্ছা, এটা খুবই সিম্পল। তবে আসার চান্স নাই, 0% চান্স। আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করো। দেখো, যদি কখনো তোমাকে এরকম বলে যে সর্বনিম্ন রশ্মি বা সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য কথাটি উল্লেখ থাকলে, যদি সর্বনিম্ন বা সর্বোচ্চ কথাটি উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে খেয়াল করো, ডিরেক্ট আমরা একটা কোশ্চেনে যাই। তোমার বলছে যে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর বামা সিরিজের সর্বনিম্ন রশ্মির তরঙ্গদৈর্ঘ্য এবং তরঙ্গ সংখ্যা কত? কোন সিরিজ বলছে? বামা সিরিজের। সো এবং সর্বনিম্ন বলছে। সর্বনিম্ন যদি কখনো বলে, তখন যে কাজটা করবা, যেহেতু বামার বলছে তার মানে n1, যেই যে লাইনের কথা বলা থাকবে সেটাকে তুমি n1 ধরবা। তাহলে n1 সমান কত? n1 সমান হচ্ছে 2 ধরলা, কারণ লাইমেন বামার 2 নম্বরে। ধরো এটা হলো লাইমেন।
সো এটা হলো বামার 2 নাম্বারে। তো সর্বনিম্ন বললে তুমি যেটা করবা, তাহলে ওই যে 2 নাম্বারে 2 এর সাথে জাস্ট হচ্ছে 1 যোগ করে দিবা। তাহলে n2 হবে 2 + 1, ওকে? 3। তারপরে বসাই দিবে, এখান থেকে আনসার চলে আসবে। জাস্ট এটা মনে রাখো, সর্বনিম্ন বললে জাস্ট হচ্ছে 1 যোগ করবা, ওকে? আচ্ছা, তাহলে আশা করি এতটুকু ক্লিয়ার। পরবর্তী ম্যাথ আমরা খেয়াল করি। পরবর্তী ম্যাথে আমাদের সর্বোচ্চ বলবে। তো বলছে যে সর্বোচ্চ রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা কত? যদি সর্বোচ্চ বলে সেক্ষেত্রে জাস্ট কি করবা, n1 তো 2 ধরবা, কারণ তোমাকে বলে দিছে বামার। n2 ধরবা হচ্ছে অসীম। পার্থক্যটা একটু খেয়াল করি, আমরা খেয়াল করি। দেখো, আমাদের যখন হচ্ছে যে ভাইয়া আম, সর্বনিম্ন বলা হয়েছে, সর্বনিম্ন সর্বনিম্ন যদি কখনো বলা হয়, তখন আমরা n1 ইকুয়াল টু, তোমাকে তো বামার বলেই দিবে, n2 ইকুয়াল টু হচ্ছে 2 + 1 ইকুয়াল টু 3। আর যদি কখনো সর্বোচ্চ বলে, সেক্ষেত্রে তোমাকে ধরো বামার বলে দিছে, তাহলে n2 ইকুয়াল টু হবে অসীম, ঠিক আছে? দিস ইজ দ্য বেসিক, এটা হলো বেসিক কথাবার্তা আর কি, ওকে? আচ্ছা, এই ম্যাথগুলো আসার সম্ভাবনা মনে করো যে 0%, হ্যাঁ 0%। তারপর আমি করে দিচ্ছি কি, আমি হচ্ছে একটা ল ফলো করি। সেটা কি জানো? সেটা হচ্ছে অল অর নান ল। অল অর নান ল, আমার একটা ল আছে যে অল অর নান ল। আমি যদি কোনো একটা কাজ করি, কখনো সেটা আধা করি না, সেটা কমপ্লিট করে ফেলি, যতটুকু আমি কথা দেই আর কি। অল অর নান ল মানে হচ্ছে হয় করলে পুরাটা করবো, নাহলে কিছুই করবো না। মাঝামাঝি লেভেলে আমি থাকতে চাই না কখনো। দ্যাটস ওয়াই আমি যে চ্যাপ্টারটা করে আমার কথা হলো সেটা আমি কমপ্লিটলি তোমাকে করাই দিব। তারপর এখান থেকে এটা একটু দেখতে পারো, এটা আমরা ফিজিক্সও পড়ছি যে যখন তোমাকে এই যে দেখো ব্যাগের কথা বলবে, তখন হচ্ছে B1/n, এটা জাস্ট হাইড্রোজেনের ক্ষেত্রে। En এর ক্ষেত্রে U1/n², এটা জাস্ট হাইড্রোজেনের ক্ষেত্রে আর কি। হাইড্রোজেন ছাড়া আসলে এই সূত্র তোমার আর কোথাও আসলে খাটে না। এবার আমরা এই ম্যাথগুলো একটু দেখি, এগুলো খুবই কিউট আর কি। এগুলো খুবই কিউট। যে খেয়াল করো, দেখো তোমার প্রোটন, ইলেকট্রন বা নিউট্রন সংখ্যা তোমাকে বের করতে বলবে এরকম। সো খুবই সিম্পল, তুমি একবার বুঝলেই হবে আর কি। বলছে অক্সিজেন 8-16-তে নিউট্রন সংখ্যা কত? সো আমরা দেখতে পাচ্ছি এখানে নিচের দিকে যেটা থাকে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা যেহেতু এখানে প্লাস মাইনাস নাই, প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা, তাহলে নিউট্রন হবে 16 - 8, 8টা, শেষ। তারপর এখানে তোমার প্রোটন, নিউট্রন, ইলেকট্রন কয়টা দেখো, তোমার প্রোটন 16টাই, প্রোটন কখনো চেঞ্জ হবে না। ইলেকট্রন কয়টা হবে? -2 আছে। মনে রাখবা -2 মানে হচ্ছে কি, সে ঋণী। ঋণী মানে কি, সে গ্রহণ করছে, কারো থেকে কিছু নিছে। দ্যাটস ওয়াই ইলেকট্রন বেড়ে গেছে, অর্থাৎ ইলেকট্রন যোগ হবে। যেহেতু সে ঋণী, তার কারো থেকে কিছু তো গ্রহণ করছে, ইলেকট্রন বেড়ে যাবে। 16 + 2 18। নিউট্রন কয়টা? 32 - 16। নিউট্রন হচ্ছে সবসময় ভর সংখ্যা থেকে উপরে যেটা থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা থেকে প্রোটনটা বাদ যাবে, কখনো ইলেকট্রন বাদ দিও না, ঠিক আছে? আচ্ছা, এখানে আরো আছে, আমরা সবগুলো দেখে যাই। অনেকগুলো এক্সাম্পল তোমাদের মতো ছোট্ট সোনামণিদের জন্য রেডি করে রাখছি। যাদের কাছে আমার এই শিটগুলো আছে, তুমি শিট থেকেই পড়তে পারবা। আর যাদের কাছে নাই তারা জাস্ট হচ্ছে ক্লাস থেকে শিখে নাও, ঠিক আছে? যে বলছে যে অক্সিজেন 8 18 2 মাইনাস, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন কত? ওকে, এগুলো এখন পারবা। তারপর এটাই আসি, নাইট্রোজেনের অণু 7 14 এর 20টি অণু নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা এখন দেখো, তোমার নিউট্রন সংখ্যা বের করি কিভাবে? 14 - 7, তাহলে 14 - 7 ইন্টু, এটা তো তুমি একটার জন্য বের করছো, জাস্ট পরমাণুর জন্য। কিন্তু এখানে নাইট্রোজেনের পরমাণু কয়টা? 2টা, তো 2 দিয়ে গুণ দাও। কিন্তু তারা বলছে তাহলে এতটুকুর মধ্যে একটা নাইট্রোজেন অণুর কয়টা নিউট্রন আছে সেটা বের হয়েছে। কিন্তু তোমাকে বলছে 20টা নাইট্রোজেন অণু, তাহলে 20 দিয়ে গুণ দাও, ঠিক আছে? তাহলে আলটিমেটলি হবে কত? 280, ঠিক আছে? বোঝো নাই ব্যাপারটা সোনামণিরা? দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা যে হিসাবগুলা করছি, এই যে খেয়াল করো, এগুলো আমরা সব পরমাণুর জন্য করছি। এখন অণু বলছে,
অণু যখন বলে দিবে তখন দেখো নিউট্রন কত 14 - 7। এখানে কয়টা পরমাণু আছে? 2টা, তাহলে 2 দিয়ে গুণ দাও, সাথে 20 দিয়ে গুণ দাও। ওকে, আচ্ছা এখন দেখো তাহলে এটাও গেল, আশা করি পারবা। তোমাদের জন্য একটা প্র্যাকটিস রাখলাম। S4O6 এ ইলেকট্রন সংখ্যা এবং যোজন ইলেকট্রন সংখ্যা হিসাব করো। এটা আসার চান্স একদম 0%। তারপর জাস্ট শিখে নাও। ইলেকট্রন সংখ্যা কত? সালফার হচ্ছে ভাইয়া কত? সালফার হচ্ছে তোমার 16। সো সালফারের প্রোটন সংখ্যা 16, মানে ইলেকট্রন সংখ্যা 16টা। সালফার কয়টা আছে? 4টা, 16 × 4। অক্সিজেনের কত? 8। প্রোটন সংখ্যা যত, ইলেকট্রন তত। টোটাল অক্সিজেন 6টা। এখন -2 আছে, মানে হচ্ছে 2টা ইলেকট্রন গ্রহণ করছে এই S4O6, তাহলে +2 হবে। টোটাল ইলেকট্রন হচ্ছে 114টা। এখন যোজন ইলেকট্রন হিসাব করা হয় কিভাবে? সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে সেটা দিয়ে। সালফারের সর্বশেষ শক্তি স্তরে কয়টা? 6টা। কেন? টোটাল 16টা, তাহলে 2টা 8টা 6টা। আমরা 2টা 8টা এভাবেই তো দিই, 2টা 8টা 6টা, তাহলে 6টা থাকে। এখন 6টা তো থাকে একটা সালফারে, টোটাল সালফার তো 4টা, তাহলে 4 দিয়ে গুণ দাও। আর অক্সিজেনের টোটাল 8টা, তাহলে 2টা 6টা, তাহলে সর্বশেষে থাকে 6টা, তাহলে 6টা গুণ 6টা, কারণ অক্সিজেন 6টা, প্লাস 2টা, সে তো 2টা গ্রহণ করে আছে, খাইয়ে আছে। ঠিক আছে, এই ওকে। এটা এটা আসার চান্স নাই তোমাদের জন্য। এখানে 1 নাম্বার 2 নাম্বার বক্সটাই বেশি ইম্পর্টেন্ট, 3 নাম্বারটাও আসার চান্স আসলে একদম 0%। ঠিক আছে, আচ্ছা। তো আশা করি ইচ এন্ড এভরিওয়ান ক্লিয়ার। আমরা বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি আমরা। এবার পরবর্তীতে আমরা একটু খেয়াল করি। দেখো আমরা এই সূত্রটা দিয়ে এবছর ম্যাথ আসতে পারে যে C = নিউ ল্যামডা। তোমার এই সূত্র দিয়ে ম্যাথ আসতে পারে। C কি? আলোর বেগ, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এবং নিউ বা হচ্ছে তরঙ্গ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা। তারপরে খেয়াল করো যে একটি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 500 ন্যানোমিটার হলে তার ফ্রিকোয়েন্সি কত হবে? ওকে, এখান থেকে জাস্ট মুখে মুখে তুমি হিসাব করে ফেলো। ওকে, মুখে মুখে হিসাব করে ফেলো, এটা তুমি পারবে। এটা নিয়ে আসলে আমার এত মানে গান গাওয়ার কিছু নেই। আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হলো আমাদের দ্রাব্যতা নিয়ে। দেখো এখানে দ্রাব্যতা গুণফলের যে ছোটখাটো ম্যাথ আছে, এই টাইপের ম্যাথ তোমার দ্রাব্যতা গুণফল থেকে আসতে পারে আর কি। এই ছোট্টখাটো ম্যাথ এই টাইপের আসতে পারে, এসে তোমাদের একটা জ্বালাতন করতে পারে। সো আশা করি তোমরা মোটামুটি বেসিক এতটুকু ধারণা আছে। না থাকলে এখান থেকে দেখে নাও মোটামুটি বেসিক যে ধারণাটুকু আর কি। আচ্ছা, এখন তোমার এই দ্রাব্যতা থেকে কিন্তু ম্যাথ আসতে পারে। দ্রাব্যতা থেকে খেয়াল করো, এখানে বলছে যে নির্দিষ্ট তাপমাত্রায় একটি বস্তুর 60 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ। তাহলে ধরো এই একটা পাত্র নিলাম, এখানে তোমার ধরো যে দ্রবণ আছে 60 গ্রাম। দ্রবণ সমান দ্রব যোগ দ্রাবক, তাই তো? ওকে, বলছে এটাকে দ্রবণ শুকিয়ে ফেলার পর 10 গ্রাম তলানি পাওয়া যায়। অর্থাৎ নিচে তলানি আকারে 10 গ্রাম থাকে। সো বেসিক্যালি কি তলানি পড়ে? যেটা তোমার কঠিন বা যেটা শক্ত, অর্থাৎ সোজা কথা মানে দ্রব, যেটা দ্রব তলানি পড়ে, দ্রাবক তো আর তলানি পড়ে না, তাই না? দ্রব তলানি পড়ে। সো দ্রব হলো 10 গ্রাম। তাহলে বলছে দ্রাব্যতা কত? এখন খেয়াল করি আমরা, তাহলে দ্রাব্যতার সূত্র হচ্ছে আমাদের যে দ্রাব্যতা is equal to m divided by m minus m into 100। ওকে, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন খেয়াল করো, তাহলে দ্রব m মানে হচ্ছে দ্রব, আর m minus m মানে হচ্ছে দ্রাবক। ওকে, আর s তো দ্রাব্যতা। বেসিকটা ক্লিয়ার রাখো, তাহলে যে কোনো কোশ্চেনই তুমি ফেস করে আসতে পারবা। তো এখানে তাইলে m কত হবে? 10 হবে। m minus m কত? খেয়াল করো, টোটাল দ্রবণ হচ্ছে 60, তো m মানে হচ্ছে টোটাল দ্রবণ, তাহলে 60 minus 10। ওকে, আচ্ছা, তাহলে কত হয়?
10/50 ইন্টু 100, তাহলে 50 দুগুণে 100, তার মানে 10 দুগুণে 20। ঠিক আছে, এই হলো আমাদের দ্রাব্যতা কত, 20। ক্লিয়ার? আচ্ছা, সো এরকম তোমাকে আসলে অনেক ম্যাথ দিতে পারে, একটু জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করবা। আমি সবচেয়ে কঠিনটাই করাই দিছি তোমাকে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা। তুমি জাস্ট বেসিক কনসেপ্টটা ঠিক রাখো, বাকিটা ঠান্ডা মাথায় চিন্তা করলেই তুমি আনসার বের করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, সো আশা করি ক্লিয়ার, তোমাদের প্রবলেম থাকার কথা না। আচ্ছা, আমাদের মেডি কেমিস্ট্রি ম্যাথের যেই ম্যাথটা একদম 100% তোমাকে শিখতেই হবে, তোমাকে জানতেই হবে, যেটা না জানলে আসলে পরীক্ষার হলে যাওয়া ক্রাইম হবে, সেটা হলো এই পিএইচ নিয়ে মিনিমাম তুমি একটা কোশ্চেন পাবাই পরীক্ষা, একটা থেকে দুইটা কোশ্চেন। পিএইচ নিয়ে কোশ্চেন না করলে মেডিকেল পরীক্ষা হবেই না। ঠিক আছে? তো পিএইচ প্রথমে তোমার এই মানগুলো একটু মুখস্থ করতে হবে। এই মানগুলা একটু তোমাকে মুখস্থ রাখতে হবে। যে লগ 1 এর মান 0, লগ 2 এর মান 0.3, লগ 3 এর মান 0.5। এখানে একটা মজার ব্যাপার খেয়াল করো, মানগুলা তোমার ডিফারেন্স কত। দেখো তোমার ডিফারেন্স প্রথমে হচ্ছে 0.2 করে ডিফারেন্স, প্রথমটায় 0.2, এরপরে দেখো 0.1 করে করে কিন্তু বাড়ছে। ঠিক আছে? তো তুমি মনে রাখার ক্ষেত্রে ইজিলি মনে রাখতে পারো। এখন এবার আসি আমরা ম্যাথের ক্ষেত্রে। দেখো তোমার এখানে বলছে যে তোমার 0.005 মোলার HCl এর পিএইচ কত। তাহলে সূত্র একটাই, সূত্র হচ্ছে দশমিকের পর যত ঘর মাইনাস লগ অফ লাস্ট ডিজিট। দশমিকের পর কয়টা ঘর আছে? 3টা, তাহলে 3 মাইনাস লগ অফ লাস্ট ডিজিট কত? 5। তাহলে লগ 5 এর মান কত? 0.7। এই তো হয়ে গেল আনসার। আরো এক্সাম্পল দেখি, যে 0.0003 মোলার HCl, তাহলে দশমিকের পর কত ঘর? 4 ঘর, মাইনাস লগ অফ 3, তাহলে আনসার এত হয়ে গেল। ঠিক আছে? ওকে, তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। এবার আসি আমরা আমাদের এখানে। দেখো বলছে যে তোমার 0.004 মোলার নাইট্রিক অ্যাসিডের পিএইচ কত। সো এটা পারবো, তোমার জন্য SW দিলাম। এটা দেখো 0.002 মোলার H2SO4। এখানে হাইড্রোজেন কয়টা ভাইয়া? এতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন ছিল একটা করে, এখানে হাইড্রোজেন 2টা। দ্যাটস ওয়াই তুমি প্রথমে দেখবা দশমিকের পর কয় ঘর আছে? 3 ঘর, মাইনাস লগ অফ লাস্ট ডিজিট কত? 2। কিন্তু এই 2টাকে তুমি 2 দিয়ে গুণ দিবা। কেন? কারণ এখানে হাইড্রোজেন 2টা। যদি হাইড্রোজেন 3টা থাকতো, তুমি এই 2টাকে 3 দিয়ে গুণ দিতা। ডিফারেন্সটা বুঝছো? জাস্ট এখানে চেঞ্জটা হবে, বাকি সব সেম। তারপরে এটাও তোমাদের জন্য SW দিলাম, SW কইরো। এটা SW কইরো। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত তোমার মেডিকেলের জন্য জানলেই এনাফ। এর বাইরে ইনশাল্লাহ আসার চান্স খুবই কম, এর বাইরে। তারপরও যদি একটু ডিফিকাল্ট করতে চায়, সেক্ষেত্রে তোমার এই ম্যাথটা আসতে পারে যে 3 × 10⁻7 মোলার HCl এর পিএইচ কত। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে পাওয়ারটিকে প্রথমে সংখ্যা হিসেবে নিতে হবে। মানে যে -7 আছে না, তো এটাকে ডিরেক্ট 7 হিসেবে নিবা। তোমার মাইনাস থাকুক প্লাস থাকুক সমস্যা নেই, তুমি জাস্ট সংখ্যাটা নিবা, মাইনাস প্লাস দরকার নাই দেখার। তারপর মাইনাস লগ অফ প্রথম ডিজিট, তাহলে এখান থেকে আনসার চলে আসবে। যদি কখনো এরকম পাওয়ার হিসেবে থাকে আর কি, ঠিক আছে, তখন তুমি ম্যাট্রিক্স, এটা আসার চান্স না, এটা আসার চান্স খুবই কম, 0%। ওকে, তারপর এখানে প্র্যাকটিস দেওয়া আছে, তোমরা জাস্ট একটু দেখে নিতে পারো। যতটুকু পড়াইছি আসলে তোমার এর মধ্যেই আসবে আর কি। এখন আরেকটু বেসিক তুমি ক্লিয়ার করে নাও যে পিএইচ নিয়ে, সেটা হলো যে কোনো দ্রবণের পিএইচ 7 হলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে। তাহলে তুমি পিএইচ 7 হলে ঘনমাত্রা 10⁻7 বলতে পারবা। ঠিক আছে? কিন্তু যদি বলা হয় অ্যাসিডের পিএইচ হচ্ছে 5.5, হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা কত। ওকে, এটা আমাদের লাগবে না, আমরা এত জটিলে আসলে আমাদের যাওয়ার কোনো দরকারই নেই। আমরা এত জটিলে যাওয়ার আসলে কোনো দরকারই নেই। আচ্ছা, আমাদের এরপরে যে ম্যাথটা লাগবে সেটা হলো এই শীটটা আসলে মেডিকেল এবং ভার্সিটির জন্য। তো যারা ধরো এই শীটটা যদি কোনো স্টুডেন্ট পড়ে, তার মানে ভার্সিটি নিয়ে আর প্যারা খাইতে হবে না। তোমরা দেখা যায় না, অনেকে মেডিকেলে চান্স না পেলে ভার্সিটিতে টিকে না। দ্যাটস ওয়াই আমি তোমার এই শীটটা করছিলাম আর কি, যাতে করে তার ভার্সিটিতে কোনো প্যারা না খাইতে হয়। ওকে,
আচ্ছা, তো এখন দেখো বলছে যদি কোনো দ্রবণের পিএইচ এর মান 2 থেকে 5 এ পরিবর্তন করা হয় তবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত গুণ কমবে। দেখো তাহলে পিএইচ এর মান পিএইচ একটা জিনিস খেয়াল করো, আগে একটা জিনিস তুমি খেয়াল করো, পিএইচ হচ্ছে 2 থেকে 5 করছে। একটা জিনিস আগে খেয়াল করো, ধরো এটা হলো পিএইচ স্কেল, এটা হলো 7, এটা হলো 0 আর এটা হলো 14। এখন তুমি পিএইচ এর মান যত কমের দিকে যাবা তত হচ্ছে ঘনত্ব বাড়বে, মানে এটা হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে। আর ক্ষারের ক্ষেত্রে যত বেশির দিকে যাবা তত ক্ষারের ঘনত্ব বাড়বে, ঠিক আছে। সিম্পলি মনে রাখো যেহেতু এটা নিউট্রাল, এটা নিউট্রাল, তো এখন হুট করেই তো আসলে স্ট্রং হয়ে যেতে পারবে না, সো স্ট্রং হইতে টাইম লাগবে। সেম ভাবে এটা যেহেতু নিউট্রাল, এটা থেকে দূরের বিন্দু থেকে স্ট্রং হবে, তাই তো। সবসময় মনে রাখবা নিউট্রাল থেকে দূরে হচ্ছে স্ট্রং হয়, তাহলে তোমার মনে থাকবে। এখন বললো কি পিএইচ 2 থেকে 5 হইলো, ধরো পিএইচ এখানে 2 এখানে 5, তাইলে তোমার ঘনত্ব কি হবে? আমি বলছি দূরে ঘনত্ব বাড়বে, সো পিএইচ যেহেতু বাড়ছে ঘনত্ব কি হবে? ঘনত্ব কমে যাবে, ঘনত্ব কমে যাবে, আস্তে আস্তে নিউট্রালের দিকে যাচ্ছে, ঠিক আছে। ওকে, এখন বলছে যে তোমার তাহলে কতটুকু চেঞ্জ হলো? 3। এখন এই 3 হলো যে প্রথমত আমরা বুঝলাম যে ঘনত্ব কমবে না বাড়বে, সো ঘনত্ব কি হবে? ঘনত্ব কমে যাবে, তাই তো। এখন ঘনত্ব কতটুকু কমবে? এখানে 3 না, তার মানে 1 এর সাথে 3টা শূন্য, জাস্ট দ্যাটস ইট। ওকে, 1 এর সাথে কয়টা শূন্য? 3টা শূন্য, দ্যাটস ইট। হয়ে গেল আমাদের যে 1000 গুণ কমবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। আমরা জাস্ট বের করব যে আসলে কত ডিফারেন্স আর কি। তারপর তুমি 1 এর সাথে কি করবা? 1 এর সাথে বা ততটা শূন্য বসায় দিবা। আর কমবে না বাড়বে সেটাও তুমি আন্দাজ করেই বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা, আশা করি ক্লিয়ার। তোমার এই পিএইচ এর টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স একেবারে 100% আর কি। আচ্ছা, এখানে একটা কথা বলে যাই, তোমার এই বয়েল, চার্লস এবং গেলুসাক, অ্যাভোগাড্রো সূত্র, এই যে 4টা সূত্র, এই 4টা সূত্র দিয়ে ম্যাথ দিলেও দিতে পারে, অবাক হওয়ার কিছু নেই। বেসিক ম্যাথ দিবে। তোমাকে ধরো পি1 পি2 এর মান দিয়ে দিল, বি1 এর মান দিয়ে দিল, বি2 বের করতে বললো, এরকম একটা বেসিক ম্যাথ দিবে, ঠিক আছে। তো এটা নিয়ে জন্য খুব বেশি মানে গেজাচ্ছি না, যারা এই ম্যাথগুলো আসলে পারে না তাদের কি বলবো, তাদের আর কি বলবো আসলে। আচ্ছা, তো এই জন্য এগুলো নিয়ে আমি আসলে গেজাচ্ছি না বেশি, এগুলো নিয়ে গেজাগেজি করতে আসলে ভালো লাগে না। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, তুমি চাইলে প্র্যাকটিস করতে পারো, কিছু এক্সাম্পল দিয়ে রাখছি, তুমি চাইলে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। আমরা পরবর্তী আবার চলে যাব, আমরা হচ্ছে যে এই যে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, তুমি চাইলে সেগুলো প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। আচ্ছা, আমরা চলে যাব হচ্ছে, দেখো আমাদের এই জায়গাটা বুঝার আছে, ডালটনের আংশিক চাপের সূত্র, এটা দিয়ে এমসিকিউ আছে। সো ধরো এখানে বললো ডালটনের আংশিক চাপ সূত্রে আংশিক চাপ ইকুয়াল টু কি? মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ, ঠিক আছে। আচ্ছা, এখন ধরো এখানে বললো নাইট্রোজেন আছে 56 গ্রাম, হাইড্রোজেন আছে 4 গ্রাম। তো প্রথমে তোমাকে মোল ভগ্নাংশ বের করতে হবে। তাহলে ধরো মানে নাইট্রোজেন কতটুকু আছে টোটাল, এখানে একটু খেয়াল করো যে আমাদের নাইট্রোজেন কতটুকু আছে? 56 গ্রাম, তাই তো। সো আমরা মোল ভগ্নাংশ বের করব কিভাবে? যে কত মোল আছে সেটার জন্য আমরা এই ধরো এখানে নাইট্রোজেন তো অণু আছে, তার মানে আণবিক ভর দিয়ে ভাগ দিব। যদি পরমাণু থাকতো পারমাণবিক ভর দিয়ে ভাগ দিব। তাহলে নাইট্রোজেন কত? 14, 14 দুগুণে 28 আণবিক ভর, তাহলে 28 দিয়ে ভাগ দিব, তার মানে 2 মোল। হাইড্রোজেন কত মোল? 2 মোল। ওকে, এখন পরবর্তীতে আসো যে আংশিক চাপ ইকুয়াল টু কি? মোট চাপ। ধরো টোটাল চাপ হচ্ছে 1, তাহলে মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ জিনিসটা কি? যে আমরা কার জন্য বের করতেছি? ধরো হাইড্রোজেনের জন্য বের করতেছি, হ্যাঁ, হাইড্রোজেনের জন্য। তাহলে তোমার হাইড্রোজেন কত মোল আছে? 2 মোল। টোটাল মোল সংখ্যা কত? 2 + 2। টোটাল মোল সংখ্যা নিচে থাকবে, উপরে হচ্ছে তুমি যেটার জন্য বের করবে সেটা। তাহলে ওকে, আনসার বের হয়ে গেল, খুবই সিম্পল। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে আবার হচ্ছে ভিডিওটা টেনে দেখো, দেখলেই বুঝতে পারবা। এবার আসো, ধরো নাইট্রোজেনের আংশিক চাপ কত?
সো নাইট্রোজেন আছে 2 মোল, হাইড্রোজেন আছে 2 মোল, একই ম্যাথ। সো নাইট্রোজেনের আংশিক চাপ ইকুয়াল টু তোমার যে মোট চাপ, যে প্রথমে আমরা মূল ভগ্নাংশটা বের করে নিই। ধরো নাইট্রোজেনের মোল কত? 2টা, টোটাল মোল কত? 2 + 2, তাহলে মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। মোট চাপ কত ধরে নিচ্ছি আমরা? 1 মোট চাপ, তাহলে মোল ভগ্নাংশ এত। ওকে, সিম্পল ব্যাপার। তারপরে আরেকটা কোশ্চেন দেওয়া আছে, তুমি চাইলে প্র্যাকটিস করতে পারো। ভিডিওটা পজ করে তুমি চাইলে প্র্যাকটিস করতে পারো যে এটা তুমি পারো কিনা বা বুঝছো কিনা কনসেপ্টটা। এখানে কার্বন তোমার মিথেন দেওয়া আছে, মিথেন দেওয়া আছে 1, হাইড্রোজেন দেওয়া আছে 1। তো বলছে যে তোমার সমভরের বলছে, তো আমরা ধরে নিই যে সমভরের মানে দুইটার ভরই 1 ধরে নিই, যেহেতু কোনো ভর বলে নাই। এখন CH4 ইকুয়াল টু ধরলাম কতটুকু আছে? 1 আছে, তাহলে 1/16, কারণ মিথেনের আণবিক ভর হচ্ছে 16। হাইড্রোজেন 1/2, কারণ আণবিক ভর হচ্ছে 2। ওকে, আচ্ছা এখন চাপও বলে নাই, আমরা চাপ ধরে নিই 1 অ্যাটমসফিয়ার। যেহেতু তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড বলছে, তাহলে তোমার বলছে হাইড্রোজেনের আংশিক চাপ কত, বা তোমার তাহলে আংশিক চাপ ইকুয়াল টু মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। তাহলে মোট চাপ ধরে নিচ্ছি 1, মোল ভগ্নাংশ কত? হাইড্রোজেনের জন্য কত? 1/2, এটা উপরে বসবে। টোটালটা কত? তাহলে 1/16 প্লাস 1/2, এই দুইটা যোগ হবে নিচে। ঠিক আছে, তাহলে একটা আনসার বের হচ্ছে, মানে টোটালটা নিচে বসবে আর যেটার জন্য বের করবে সেটার মানটা হচ্ছে জাস্ট উপরে বসাবা। ঠিক আছে, এই আশা করি ইচ এন্ড এভরিওয়ান ক্লিয়ার, আমরা বুঝতে পারছি। আই হোপ সো, আই হোপ সো তোমরা বুঝতে পারছো। এখানে প্র্যাকটিস দেওয়া আছে, আরো তুমি চাইলে প্র্যাকটিস করতে পারো। এখন আসো তোমার এই গ্যাস ব্যাপনের ক্ষেত্রে, এটা যদিও ম্যাথের আয়ত্তে পড়ে না, তারপর আমি আলোচনা করে দিই। তোমার যে ব্যাপনের ক্ষেত্রে তোমাকে এরকম গ্যাস দিয়ে দিবে, বলবে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, এর মধ্যে কার ব্যাপন হার সর্বনিম্ন। তুমি প্রথমে আণবিক ভরটা বের করবা, দেখবা কোনটার আণবিক ভর বেশি। তো যার আণবিক ভর বেশি তার মানে সে মোটা। তো মোটা মানুষ কি আস্তে দৌড়ায়, তাই ব্যাপন হার কম। তাইলে এখানে সবচেয়ে আণবিক ভর কম কার? নাইট্রোজেনের। তার মানে সবচেয়ে বেশি দ্রুত ব্যাপিত হবে নাইট্রোজেন, তারপরে সেকেন্ডে কে? অক্সিজেন, তাহলে সেকেন্ডে অক্সিজেন সবচেয়ে বেশি দ্রুত ব্যাপিত হবে। থার্ডে ভর কম কার? কার্বন ডাইঅক্সাইড, তাহলে 3 নাম্বার হলো কার্বন ডাইঅক্সাইড, 4 নাম্বার হলো সালফার ডাইঅক্সাইড। যার ভর বেশি সে মোটা, মোটা মানুষ কি আস্তে দৌড়ায়, মানে কম ব্যাপিত হবে। ওকে, আচ্ছা তারপরে তুমি প্রেষণ গুণাঙ্কের এমসিকিউটাও দেখে নিও, এটাও ম্যাথের মধ্যে আসলে পড়ে না। আচ্ছা এটা একটু দেখে নাও, তোমার CFC এর নামকরণের ক্ষেত্রে। এটাও ম্যাথের মধ্যে ওরকম পড়ে না, তারপর আমি একটু আলোচনা করে দিই। তোমরা জানো কি জানো না আসলে আমি জানি না। তো ধরো CFC 11, এটার সংকেতটা তোমাকে লিখতে বলবো, তুমি কিভাবে লিখবা? CFC 11 এর সাথে তুমি 90 যোগ করলা, কত হইলো তোমার 101, তো 101 লিখবা। তারপর লিখবা CHF, CHF এর নিচে 101 লিখবা। তার মানে কার্বন একটা, ক্লোরিন একটা। এখন কার্বনের হাত কয়টা? 4টা, তাহলে বাকি 3 হাত হচ্ছে তুমি ক্লোরিন দিয়ে পুরাবা। ঠিক আছে, সিম্পল ব্যাপার, খেয়াল করো, কার্বনের 4টা হাত, একটাতে ক্লোরিন দিলা, তাহলে বাকিগুলো ক্লোরিন দিয়ে পুরাবা। ঠিক আছে, আচ্ছা তারপর ধরো CFC 12 এর সাথে 90 যোগ করবে, 102। সেম ভাবে লেখো CHF, লেখো 102। কার্বন একটা, ক্লোরিন কয়টা? 2টা, তাহলে বাকি 2 হাত কি দিয়ে পুরাবা? ক্লোরিন দিয়ে, মানে ক্লোরিন দিয়ে পুরাবা। ওকে, সিম্পল। সো আশা করি ইচ এন্ড এভরিওয়ান ক্লিয়ার, আমরা বুঝতে পারছি। এতটুকু পর্যন্ত বুঝলে আসলে আমাদের জন্য মোর দ্যান এনাফ। ঠিক আছে, আচ্ছা এখানে খেয়াল করি, এখানে একটু দেখো আমাদের এই চ্যাপ্টারটা থেকে, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 আর কি, সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়ন। এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসার সম্ভাবনা মোটামুটি মানে শতভাগ একটা ম্যাথ আসি। তো আমি বলে দিই, এবং এই চ্যাপ্টারে অনেক ম্যাথ, কিন্তু আমি তোমাকে গোছাই দিচ্ছি, একদম সব গোছানো আছে আমার এখানে নোটের মধ্যে। প্রথমে বেসিকটা দেখো, 1 মোল হাইড্রোজেন পরমাণু সমান 1 গ্রাম বা এতটি পরমাণু বা এত লিটার। ওকে, বেসিকটা একটু পড়ো, বেসিকটা জাস্ট তোমরা একটু দেখে নাও। বেসিকটা দেখো কিভাবে মোল সংখ্যা বের করে, জাস্ট যত গ্রাম কোশ্চেনে দেওয়া থাকবে সেটাকে তোমার পারমাণবিক ভর অথবা আণবিক ভর দিয়ে ভাগ দিয়ে দিবা। ঠিক আছে, তো পদার্থের মোলার আয়তন কার কার উপর নির্ভর করে? অবস্থা, তাপমাত্রা এবং চাপের উপর নির্ভর করে। আচ্ছা তারপরে
ওকে, এখানে জাস্ট হচ্ছে তোমরা জাস্ট একটু রিডিং দিয়ে যাও। হ্যাঁ, বেসিকটা জাস্ট একটু রিডিং দিয়ে যাও। আচ্ছা, এরপরে দেখো, এরপরে যে ম্যাথে আসো আমরা, সেটা হলো যে একটি সোডিয়াম পরমাণুর ভর কত, তোমাকে এরকম একটা কোশ্চেন দিবে। সো সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23। সো যতটুকু পারমাণবিক ভর তার মধ্যে তোমার পরমাণু থাকে হচ্ছে 6.02 10^23 তাহলে 6.02 10^23 সোডিয়াম পরমাণুর ভর হচ্ছে 23 গ্রাম। তাহলে একটি পরমাণুর ভর কত, এটা তুমি হাতেই করতে পারবে, হ্যান্ড ক্যালকুলেশন। ঠিক আছে। এখন অনেকে বলতে পারো ভাইয়া কিভাবে আসলে এত বড় ম্যাথটাকে হ্যান্ড ক্যালকুলেশন করব, অনেকেই অবজেকশন দিতে পারো। খেয়াল করো, আমি তোমাকে ম্যাজিকটা দেখাই। ধরো এটা কত, 23 ভাগ তোমার 6.02 10^23, তাই তো? আচ্ছা, তুমি এই 23টাকে 23 না ধরে 24 ধরো। 24 ধরো। তাহলে দেখো এবার 6 দিয়ে কাটো, 4×6 = 24, 4 আসতেছে, তার মানে আনসার হবে 4×10^3। কিন্তু এক্সাক্ট 4 হবে না, কারণ এখানে একটু বেশি আছে, আবার তুমি এখানেও বেশি ধরছো, তার মানে 4 থেকে একটু কম হবে। এতটুকু সেন্স তোমার থাকতে হবে তুমি যদি যখন এরকম হ্যান্ড ক্যালকুলেশন করবা। ঠিক আছে, তো মনে রাখবে যে একটু 4 থেকে কম হবে। সো আনসারও দেখো এই যে 3.82 এরকম আর কি তোমার। ওকে, তোমার হ্যান্ড ক্যালকুলেশন এভাবেই করতে হয় মোটামুটি আইডিয়া রেখে। তারপর বলছে যে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কয়টি অণু থাকে। সো যতটুকু আণবিক ভর তার মধ্যে 6.02 10^23 অণু থাকে। আমরা আমাদের বেসিকে সে জিনিসটা দেখছি। তো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা হচ্ছে এতটি, একে কত, 11 গ্রামে কত। ঠিক আছে। আচ্ছা, হ্যান্ড ক্যালকুলেশনের জন্য কি করবা, এটাকে বরাবর 6 ধরো। তারপরে তোমার 6×7 কত, 42। ঠিক আছে। আচ্ছা, তুমি এটাকে হচ্ছে বরাবর 6 ধরো, 6 ধরে হিসাব করো, 6 ধরে হিসাব করলেই হবে। ওকে। আচ্ছা, মানে সিম্পল ট্রিক্সটা বলি, ট্রিক্সটা হচ্ছে কখনো এরকম 2 ভাগ করা কোনো সংখ্যা রাখবা না, এটাকে 1 ভাগ করে ফেলবা, যেটা দিয়ে তোমার কাটাকাটি করা বা হিসাব করার সুবিধা হবে। তারপর আনসারটা তুমি আন্দাজ করে করতে পারবা, মানে বুঝতে পারবা অ্যাটলিস্ট। তোমাকে ওইরকম ক্লোজ অপশন দিবে না কখনো। তারপর দেখো, তারপর হলো তোমার এই যে এটা, 16 গ্রাম পরিমাণ অক্সিজেন গ্যাসে কয়টি অণু থাকে হিসাব করো। তাহলে অক্সিজেন গ্যাসে তোমার অণু থাকে বা আণবিক ভর কত, 32 গ্রাম। যেহেতু অণু বলছে, 32 গ্রামে অণুর সংখ্যা এতটি, একটিতে কত, 16 গ্রামে অণুর সংখ্যা কত। ঠিক আছে, সেখান থেকে হিসাব করে বের করতে পারবা। 16 × 32, 3×2 = 6। এই যে আনসার দেখো। ওকে, তারপরে এই ম্যাথটাও তোমরা একটু দেখে নিও। এই ম্যাথটা দেখে নিও। প্রমাণ অবস্থায় 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত। ওকে, সো NH3 গ্যাসের আণবিক ভর হচ্ছে কত, 17 গ্রাম। 17 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার। প্রথম লাইনটা আসলে মেনলি খেয়াল করবো, প্রথম 2-3টা লাইন। 1 মোল হাইড্রোজেন পরমাণু সমান 1 গ্রাম, 1 গ্রামে পরমাণু থাকে এতটি, এবং এটার আয়তন হচ্ছে 22.4 লিটার। অণু মানে 2 গ্রাম, এতটি অণু থাকে এবং আয়তন হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে, প্রথম 3টা লাইন খুব ইম্পর্টেন্ট কথা। ওকে, তারপরে গেল, আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি। প্র্যাকটিস দেওয়া আছে, তোমরা চাইলে করতে পারো, না করলেও প্রবলেম নাই। এই টাইপের ম্যাথ আই থিঙ্ক আসবে না, মেডিকেল আসার চান্স নাই। আমরা চলে আসি মোলারিটি। মোলারিটি দিয়ে তোমার ম্যাথ আসতে পারে। মোলারিটির বেসিকটা একটু দেখো। মোল এককে দ্রবের ভর, লিটার এককে দ্রবণের আয়তন। সো মোলারিটির এই ম্যাথটাই মানে আসতে পারে আর কি। ধরো এখানে দ্রবের ভর দেওয়া আছে 53 গ্রাম সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106। সো উপরে হচ্ছে দ্রবের ভর, তাহলে তুমি কিন্তু সেটা মোলে বের করতে হবে। মোলে বের করার সূত্র কি, যত গ্রাম দেওয়া থাকবে সেটাকে আণবিক ভর অথবা পারমাণবিক ভর দিয়ে ভাগ দিবা। দিলাম আণবিক ভর দিয়ে, এরপর যে 500 ml, তাহলে 500কে 1000 দিয়ে ভাগ দাও, কারণ লিটার এককে বলছে। ঠিক আছে, লিটার নিতে হবে। ওকে, আনসার বের হয়ে গেল। ওকে, আশা করি ক্লিয়ার। তারপর এটা তো আমরা আগেই দেখছি, সেমি মোলার দ্রবণ, ডেসিমোলার, সেন্টিমোলার, মিলিমোলার, এটা আমরা আগেই দেখছি। এবার হচ্ছে তোমার পার্সেন্ট থেকে তোমার মোলারিটি, এটা পরীক্ষা আসতে পারে। দেখো, পার্সেন্ট থেকে মোলারিটির শর্টকাট ট্রিক্স আসলে একটাই, যে তুমি আমার ট্রিক্সটা মনে রাখতে পারো অথবা বেসিক থেকে মনে রাখতে পারো, বাট আই থিঙ্ক ট্রিক্সটা মনে রাখাই বেটার।
S ইকুয়াল টু তোমার 5, হ্যাঁ 5 গুণ 10 ডিভাইডেড বাই 106, মানে তোমার পার্সেন্ট গুণ 10 ডিভাইডেড বাই আণবিক ভর বা যেটা থাকে আর কি আণবিক ভর। তাহলে 5% সোডিয়াম কার্বনেট দ্রবণের মাত্রা মোলারিটিতে কত? সো এস হচ্ছে মোলারিটি, পার্সেন্ট দেওয়া আছে 5, এখানে 5 বসাও ইন্টু 10 ডিভাইডেড বাই আণবিক ভর। আণবিক ভর কত? 106। সোডিয়াম কার্বনেট 106। কয়েকটা আণবিক ভর মুখস্থ রাখবা। তাহলে এখান থেকে কি মুখে মুখে হিসাব করা যাবে, তাই না? সরি, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড বলছে। সোডিয়াম হাইড্রোক্সাইডের 40, সোডিয়াম কার্বনেট হচ্ছে 106। ওকে, তারপর যদি 10% বলে, দেখো পার্সেন্ট ইন্টু 10% কত? 10। মুখে মুখে হিসাব করে ফেলতে পারবা। ওকে, এখন এটা উল্টাও বলতে পারে, তোমার মোলারিটি থেকে পার্সেন্টেজও বলতে পারে। তো তুমি সেম শর্টকাট দিয়ে কিন্তু করতে পারবা। তখন সূত্রটা কি হবে? জাস্ট কিচ্ছু না, তুমি যদি বলে যে এখন তো বলছে পার্সেন্ট থেকে মোলারিটি, তোমাকে বলতে পারে যে মোলারিটি থেকে পার্সেন্ট বের করো, তখন জাস্ট পার্সেন্টটাকে এক পাশে রাখবা, ইকুয়াল টু SM ডিভাইডেড বাই 10। ঠিক আছে, এই জাস্ট দিস ইজ দ্য ডিফারেন্স, আর কিছু না। এই যে এখানে আমি করে দিছি তোমার যে দিস ইজ দ্য ডিফারেন্স, তুমি এখান থেকে হিসাব করতে পারো, এখান থেকে হিসাব করতে পারো, আর সেম ভাবে। এখন পিপিএম দিয়ে ম্যাথ আসলে আসতে পারে, চান্স আছে কিন্তু কম, খুবই কম চান্স। জাস্ট বেসিকটা জানা রাখো আর কি, যে পিপিএম সমান ছোট বর বাই বড় বর ইন্টু 10⁶। কোশ্চেনে যে ছোট বর থাকবে সেটাকে উপরে বসাইয়া বড় বর। ওকে, সূত্রগুলো একটু দেখে নাও জাস্ট। পিপিবি হচ্ছে 10⁹, পিপিটি হচ্ছে 10⁻12। এখন একটু খেয়াল করো, দুই একটা ম্যাথ দেখে নাও। এখানে কোশ্চেনটা বললো, তো ট্রিক্স হচ্ছে কি, ছোট বর, তাহলে ছোট বর কত? 0.01, বড় বর হচ্ছে 1000 গ্রাম। সো উপরের মিলিগ্রামকে তোমার গ্রামে নিতে হবে। মিলিগ্রামকে গ্রামে নিতে হবে, যেহেতু গ্রাম হচ্ছে বড় একক, তার মানে ভাগ করতে হবে কত দিয়ে? 1000 দিয়ে। সো 1000 দিয়ে ভাগ করলে আর 10⁻³ দিয়ে গুণ করা তো একই কথা। ঠিক আছে, আচ্ছা, তারপরে এই যে তুমি আলটিমেটলি হিসাব করলে পাবা, এতটুকুই পাবা। ঠিক আছে, সো এগুলো জাস্ট একটু দেখে নাও, আসলেও আসতে পারে, বাট নট শিওর আসবে, যে আসলে খুবই কম সম্ভাবনা আর কি। হ্যাঁ, কম সম্ভাবনা। তারপর এখানে আরো আছে, তুমি দেখে নিতে পারো। পিপিএম থেকে তোমার মানে পার্সেন্ট নির্ণয় কিভাবে করে। পিপিএম ইকুয়াল টু পার্সেন্ট ইন্টু 10⁴। ওকে, দেখে নিলা। মোলারিটি থেকে পিপিএম, আবার পিপিএম থেকে মোলারিটি কিভাবে করে জাস্ট একটু দেখে নাও। ঠিক আছে, এগুলো জাস্ট দেখে যাও, ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখানে আসো, এটা বেশি ইম্পর্টেন্ট। একজন ডায়াবেটিস রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 12 মিলিমোল পার লিটার হলে মিলিগ্রাম পার ডেসিলিটার এককে এর মান কত? আবার আরেকটা কোশ্চেন দেওয়া আছে, এটা হচ্ছে মিলিমোল পার লিটারে দেওয়া, এটা মিলিগ্রাম পার ডেসিলিটারে দেওয়া। শর্টকাট নিয়ম হচ্ছে, যদি যেই মানটা দেওয়া থাকে সেটা যদি তোমার 18 থেকে ছোট হয়, তাহলে 18 দিয়ে গুণ করবা। আর যে মানটা দেওয়া থাকবে সেটা যদি 18 থেকে বড় হয়, তাহলে 18 দিয়ে ভাগ করবা, আনসার চলে আসবে। দেখবা 18 থেকে ছোট না বড়, ছোট হলে গুণ করবা, বড় হলে ভাগ দিবা, শেষ। ওকে, আই থিঙ্ক ইচ অ্যান্ড এভরিওয়ান ক্লিয়ার। আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, তোমাদের জন্য একটা পরামর্শ থাকবে, সেটা হলো এই চ্যাপ্টারের অনুশীলনীর এমসিকিউ গুলা চেষ্টা করবা একটু দেখার, মানে অনুশীলনীর এমসিকিউ যে ম্যাথ গুলা সেগুলো একটু চেষ্টা করবা দেখার, কারণ এই চ্যাপ্টার থেকে তোমার ম্যাথ হুবহু অনুশীলনী থেকে তুলে দিবে। তুমি আমি যে বেসিকটা এতক্ষণ মানে তোমাকে দিছি বা বেসিক যতটুকু দেখাইছি এর মধ্যেই সব পাবা। ঠিক আছে, কিন্তু তারপরও জাস্ট একটু দেখে নিবা, কারণ এই চ্যাপ্টার অনুশীলনীতে অনেক ম্যাথ। এবার আসি আমরা আমাদের একদম লাস্ট চ্যাপ্টার, সেটা হলো তোমার তড়িৎ বিশ্লেষণ। এখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা খুবই কম, তারপরে জাস্ট একটু দেখে নাও। তোমার এই ফ্যারাডের প্রথম সূত্র দিয়ে তোমার ম্যাথ হয়তো আসতে পারে। সেটা একটু রিডিং দিয়ে দাও, জাস্ট একটু বেসিকটা জানো, আর কিছু না। জাস্ট একটু বেসিকটা জেনে রাখো, এত সুন্দর করে গোছানো আছে, জানতে তো প্রবলেম নাই, তোমার নোট করতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না, জাস্ট একটু রিডিং দাও। এই যে এখানে একটু ম্যাথগুলো একটু দেখো। ঠিক আছে, এখানে একটু ম্যাথগুলো দেখো, আর কিছু লাগবে না। আচ্ছা, ওকে, এটা নিয়ে আমরা বেশি কথা বললাম না। তবে আমাদের যেটা দিয়ে ম্যাথ ইনভ্যারিয়েবলি আসে সেটা হলো এই জায়গাটা, এই যে তোমার
তোমাকে এরকম বলবে যে ১ মোল ১ একক ধনাত্মক আয়নকে বিতাড়িত করতে কত ফ্যারাডে বিদ্যুৎ লাগে? ১ ফ্যারাডে। ১ মোল দ্বিধনাত্মক আয়নকে, মানে বেসিক্যালি এখানে ডিপেন্ড করে যে আয়নটা কি মানে একক ধনাত্মক বা দ্বিধনাত্মক না ত্রিধনাত্মক। দ্বিধনাত্মক বললে সেটার ১ মোলকে আয়নিত করতে ২ ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। মানে এখানে ক্লুটাই এখানে এই যে জায়গাটা। তারপরে ত্রিধনাত্মক আয়নকে বিতাড়িত করতে কতটুকু লাগবে? ৩ ফ্যারাডে লাগবে। ঠিক আছে, এখানে ক্লুটাই জাস্ট এখানে। ঠিক আছে, এটা একটু খেয়াল করবা। তাহলে দেখো এখানে যে ক্রোমিয়াম 3+ এটা কি ত্রিধনাত্মক, তাহলে এটাকে আয়নিত করতে কতটুকু লাগবে? আবার এখানে দেখো যে ৩ মোল। ওকে, আচ্ছা তাহলে কতটুকু লাগবে? ৩ ফ্যারাডে। আর কপার যেহেতু ২ ধনাত্মক, কতটুকু লাগবে? ২ ফ্যারাডে। ঠিক আছে, এই এক্সাম্পল গুলো একটু দেখো। আচ্ছা, এখন এই টপিক রিলেটেড তোমার অনুশীলনীতে কিছু এমসিকিউ আছে, আমি জাস্ট এগুলো এখানে দিয়ে রাখছি। যেমন ক্যাথোডে ১ মোল কপার ধাতু জমা করতে কপার সালফেট দ্রবণে কত ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে হবে? সেম কোশ্চেন, জাস্ট তোমাকে একটু কনফিউজড করতে মানে এত নাটক করে বলা হয়েছে। কপার যেহেতু কি দ্বিধনাত্মক, এখানে দেখো কপার +2 সালফেট -2, তো ২ ফ্যারাডে লাগবে। ঠিক আছে, তারপরে বলছে দেখো তোমার এই কোশ্চেনটা খেয়াল করো, অ্যালুমিনিয়াম 3+, তাহলে কয় ফ্যারাডে লাগবে? ৩ ফ্যারাডে। তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত? ২৭ গ্রাম, মানে এখানে ৩টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম হয়েছে। তাহলে ২৭ গ্রামের জন্য দরকার ৩ ফ্যারাডে। ১ গ্রামের জন্য কত? ৯ গ্রামের জন্য কত? বলে দিয়েছে ৯ গ্রাম। ঠিক আছে, সো তোমাকে ঘুরে পেঁচে অনেকভাবে কোশ্চেন করতে পারে, বাট আলটিমেটলি বেসিকটা হচ্ছে সেম। তোমরা এগুলো অনুশীলনী প্র্যাকটিস করলে দেখতে পাবা। এখানে তো আছেই, এগুলো প্র্যাকটিস করতে পারো অথবা অনুশীলনী থেকেও তুমি সরাসরি দেখতে পারো, সেখানে অনেক কোশ্চেন আছে। ধাতু সক্রিয়তা সিরিজ নিয়ে আসলে ম্যাথ আসে না মেডিকেলে, আশা করি আসবে না, তারপরে ২-১টা ম্যাথ দেখে নাও। প্রথমে তো এই মানগুলো একটু তোমাকে মোটামুটি যেগুলো দরকার ওগুলো একটু মাথায় রাখতে হবে। আশা করি মান দিয়ে দিবে, যদি আসলেও মান দিয়ে দিবে। আশা করি এতটা অমানবিক হবে না তারা। এখন সূত্র হলো ইএমএফ ইকুয়াল টু বড় মান মাইনাস ছোট মান। একটাই সূত্র, বড় মান মাইনাস ছোট মান। এখানে খেয়াল করো, এখানে একটু দেখো, সেটা হলো যে আমাদের যে তোমার বলা হয়েছে যে বলছে যে কপার এবং নিকেলের প্রমাণ জারণ বিভব যথাক্রমে তোমার +0.28 আর +0.25 হলে এখানে অ্যানোড কে ক্যাথোড কে। ওকে, এটা থিওরিটিক্যাল এমসিকিউ বলছে, যার জারণ মান বেশি সে হচ্ছে অ্যানোড। তাই কোবাল্ট হলো কি? কোবাল্ট হলো অ্যানোড, কারণ কোবাল্টের হচ্ছে 0.28, নিকেলের হচ্ছে 0.25। ওকে, আচ্ছা যাই হোক, এটা আমরা জানলাম। ২ নম্বর ম্যাটটা দেখো, এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, সিলভার থেকে সিলভার প্লাস হয়েছে। আচ্ছা, তাহলে ইএমএফ কত? এখন তোমাকে জিঙ্ক আর সিলভারের মানটা আসলে জানতে হবে। হ্যাঁ, তো জিঙ্কের মানটা হলো 0.76, সিলভার হলো তোমার এরকম। সূত্র হচ্ছে বড় মান মাইনাস ছোট মান। বড় মান কত? 0.76 মাইনাস, অলরেডি একটা মাইনাস এখানে আছে, তাহলে আবার মাইনাস দিয়ে আলটিমেটলি প্লাস হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আশা করি মানগুলো দিয়ে দিবে, তারা এতটা নির্দয় আসলে তোমাদের প্রতি হবে না, দিয়ে দেওয়া উচিত মানগুলা। যদিও আমি এখানে দেই নেই, আমি এটা আসলে ভার্সিটির জন্য শীটটা সাজানো, ভার্সিটিতে ইউজুয়ালি দেয় না, কিন্তু মেডিকেল আশা করি দিয়ে দিবে। এখানে বলছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এত হইলো, তো এত আচ্ছা, বড় মান মাইনাস ছোট মান, তাহলে বড় মান মাইনাস ছোট মান, সো দেখে দেখে বসাই দিবা। ঠিক আছে, দেখে দেখে জাস্ট বসাই দিবা। তারপরে খেয়াল করো, দেখো আমাদের এখানেও দেওয়া আছে অনেক কিছু, আমরা জাস্ট খেয়াল করবো বড় মান মাইনাস ছোট মান। বড় মান হচ্ছে 0.80 মাইনাস ছোট মান, তাহলে হিসাব করে আলটিমেটলি কিন্তু আনসার পেয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, আচ্ছা, সো এখানে কোশ্চেনগুলো একটু দেখে নাও, এখানে বাকি কোশ্চেনগুলো তুমি একটু প্র্যাকটিস রাখবা। তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, ধাতু সক্রিয়তা সিরিজ থেকে আমার এখানে শীটের নোটটা অনেক সুন্দর করে গোছানো, কি কি কোশ্চেন আসতে পারে কোশ্চেনগুলো একটু দেখো। এই 5টা কোশ্চেন পড়লে কিন্তু এনাফ, এর বাইরে কোশ্চেন আসলে আসে না এই সিরিজ থেকে, বুঝছো? এর বাইরে কোশ্চেন ইজিলি আসে না। ওকে, আচ্ছা,
তো আশা করি আমরা বুঝতে পারছি আমাদের আসলে ইনশাল্লাহ আমরা দেখবা যে এর বাইরে আসলে কিচ্ছু আসবে না। হ্যাঁ, আমাদের এর বাইরে ইনশাল্লাহ কিচ্ছু আসবে না। তো আমরা দেখো আমরা অনেক সুন্দরভাবে কেমিস্ট্রি সবকিছু একটা ক্লাসে কিন্তু শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবো। আমি লেকচার শিটটা দিব যদি আসলে তোমাদের রেসপন্স ভালো থাকে, ঠিক আছে? না হয় আসলে সত্যি বলতে এত কষ্ট করে দিয়ে কোনো লাভ নাই। শিটগুলো দিলে পাইরেসি হয়ে যায় আর কি, পোলাপান পিডিএফ করে ফেলে, এই জন্য আমাদের একটা ভয় থাকে। তারপরেও তোমাদের প্রতি ভালোবাসা, তোমাদের প্রতি আন্তরিকতা থেকেই আসলে সবকিছু দিয়ে দিই, এত কিছু ভাবি না। ওকে, তো ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিও। একজন করে হলেও বন্ধুকে শেয়ার করো। আর যদি এই ক্লাসগুলো থেকে উপকৃত হয়ে তুমি আল্লাহর রহমতে চান্স পাও, অবশ্যই কিন্তু ভাইয়াকে জানাবা। আমি অনেক বেশি খুশি হই, ঠিক আছে? যখন তুমি জানাও অনেক বেশি খুশি হই, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।